হ্যালো স্টুডেন্টস, আমরা সার্কুলার মোশনের যে জায়গাটা আলোচনা করব, মোশন অফ এ কার ইন এ সার্কুলার ট্র্যাক, কন্ডিশন ফর নো স্লিপিং। আমরা আগে করব কন্ডিশন ফর নো স্লিপিং, গাড়িটা স্লিপ করে বেরিয়ে যাবে না টার্নিং এ, তার একটা কন্ডিশন। তারপরে আমরা আসছি কন্ডিশন ফর নো টাপলিং, এটা হচ্ছে হড়কে না যাওয়ার শর্ত বাংলায় বলে। আর একটা হচ্ছে পাল্টি না খাওয়ার শর্ত, কন্ডিশন ফর নো টাপলিং। আমরা প্রথমে আসছি কন্ডিশন ফর নো স্লিপিং। ধরে যাক এখানে একটি কার যাচ্ছে, এই কারটির মোশন এই ডিরেকশনে, তার ভেলোসিটি ম্যাগনিটিউড মানে স্পিড যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে v। এখন এই কার যখন টার্ন নিতে চাইবে, টার্নিং এর টেন্ডেন্সি থাকবে ট্যানজেনশিয়ালে বেরিয়ে যাওয়ার, কিন্তু যদি টার্ন নেয় স্টিয়ারিং ঘুরিয়ে যদি গাড়িটাকে টার্ন নেওয়ার চেষ্টা করানো হয়, তখন এই বাইরের দিকে যেহেতু ডিউ টু ইনার্সিয়া মোশন এ চাইবে কি ট্যানজেনশিয়ালে যেতে। অর্থাৎ আমরা যদি এটা একটা সার্কুলার পাথের একটা পার্ট ভাবি, তাহলে এর বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। প্রত্যেকটা জায়গাতেই ওই বাইরের দিকে বেরিয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা থাকছে, তখন তাহলে কি হবে না, যেদিকে স্লিপ করে বেরিয়ে যাওয়ার একটা উপক্রম করবে তার উল্টো দিকে ফ্রিকশন ফোর্সটা অ্যাড করবে। এই টায়ার এবং এই টায়ার, দুটো টায়ার অবশ্যই এই দুটো টায়ারে একটা ফ্রিকশন আসবে। এটা মোশনের এগেইনস্টে যে ফ্রিকশন, যেটা হুইলটাকে রোটেট করাতে হেল্প করে, সেই ফ্রিকশনের কথা আমরা এখানে কিন্তু কনসিডার করছি না। আমরা এখানে যে ফ্রিকশনের কথা বলছি, টার্ন নিতে গিয়ে গাড়িটা স্লিপ করে যাওয়ার সময় যে ডিরেকশনে যেতে চাইবে, সেই রিলেটিভ মোশনের এগেইনস্টে যে ফোর্সটা আসবে, সেই ফ্রিকশনের কথা আমরা ভাবছি। এই চারটি টায়ারের বা যতগুলোই হুইল থাকুক না কেন, সেই হুইলের সাথে যে রোডের যে ফ্রিকশন, সেই টোটাল ফ্রিকশন ফোর্সটা আমরা কনসিডার আনবো। এই টোটাল ফ্রিকশন ফোর্সটা সাপোজ এফ। এই কারের যে ওয়েট, সেটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে mg। 3 ডাইমেনশন ফিগারটা এখানে যদিও ড্র করা যাচ্ছে না, তোমরা ভাবতে পারো এরকমের একটা কারের একটা পার্টকে আমি দেখাচ্ছি। এর যে ওয়েট সেটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, এর উপর একটা নরমাল রিঅ্যাকশন আসবে। নরমাল রিঅ্যাকশনটাকে আমি n লিখছি। নরমাল রিঅ্যাকশনটা অন্য করে একটা কালার দিয়ে দিই। নরমাল রিঅ্যাকশন ওয়েটের এগেইনস্টে চলে যাবে, এটা নরমাল রিঅ্যাকশন n। এই নরমাল রিঅ্যাকশনটা mg কে ব্যালেন্স করবে, আর এই যে ফ্রিকশন ফোর্স, টোটাল ফ্রিকশন ফোর্স, এই চারটা হুইলে মিলে যে ফ্রিকশন ফোর্স আসবে সেটা f। আমরা জানি ফ্রিকশনের যে প্রপার্টি, ফ্রিকশন ফোর্স প্রপোর্শনাল টু নরমাল রিঅ্যাকশন, আর f is equal to mu into n। আবার n is equal to হচ্ছে mg, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে n is equal to mg, তাহলে f is equal to হবে mu mg, তাই তো। এখন এই যে ফোর্সটা, এই ফ্রিকশন ফোর্সটা রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স যদি সাপ্লাই দিতে পারে, যে স্পিডে টার্ন নিচ্ছে, v স্পিডে টার্ন নিতে গিয়ে যে সেন্ট্রিপিটাল ফোর্স দরকার, সেটা হচ্ছে mv²/r। যদি r রেডিয়াসের এটা একটা ট্র্যাক কনসিডার করি, যদি সেন্টার হয় এই রেডিয়াসটা সাপোজ r, তাহলে mv²/r এই এতটা ফ্রিকশনাল ফোর্স দরকার। এই mv²/r সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা যদি এখান থেকে আসে ভালো, যদি স্পিড বাড়ে তাহলে বেশি ফোর্স দরকার, কিন্তু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এবং mg যদি ফিক্স থাকে তাহলে এই ফোর্সটা বাড়বে না। এটা একটা ফিক্সড ফোর্স। এটা লিমিটিং ফ্রিকশনের কথা আমরা যদি ভাবি, ম্যাক্সিমাম যে ফ্রিকশন সেটাই হচ্ছে mu mg, এর থেকে বেশি ফোর্স আমার পাওয়া যাবে না। তাহলে গাড়িটা ম্যাক্সিমাম কত স্পিডে টার্ন নিতে পারবে, সেইটাই যদি আমরা ম্যাক্সিমাম ফোর্স বলি, তাহলে ম্যাক্সিমাম স্পিডটাও ভাবা যাবে কি। তাহলে ম্যাক্সিমাম স্পিড এটা হচ্ছে কি Vmax। তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করি, যে রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাইড বাই দ্য ফ্রিকশন ফোর্স। রোডে ফ্রিকশন যদি না থাকে তাহলে কিন্তু কখনোই টার্ন নেওয়া সম্ভব নয়। ফ্রিকশন যদি না থাকে, মিউ যদি 0 হয়ে যায়, ফ্রিকশন ফোর্স 0, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স আসবে না, হরাইজন্টাল রোডে টার্ন নিতে পারবে না, গাড়ি স্লিপ করে যাবে। কিন্তু যদি ওটাকে রোডটাকে একটু ঢালু করা থাকে, ব্যাংকিং সিস্টেম করা থাকে, তাহলে কিন্তু তখন ফ্রিকশন না থাকলেও টার্ন নিতে পারবে, সে কথা আমরা পরে আসছি। আমরা এই জায়গায় আগে বলে নিই, এই জায়গাটা দেখে নাও, mu mg is equal to mv²/r আসবে। এখান থেকে mv²/mvmax² is equal to mu mg। এখানে m টাকে ক্যান্সেল করে দাও বোথ সাইডে, তাহলে vmax এর যে ভ্যালুটা তোমরা পাবে mu rg, তার আবার রুট আসছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দা কার। এর থেকে বেশি ভেলোসিটিতে টার্ন নিতে পারবে না, উইথ হুইচ এ কার ক্যান টেক টার্ন ইন এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস r। কি যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বাড়ানো যায়, টায়ারকে এমন ভাবে ডিজাইন করা হলো কি, টায়ারের বিটগুলো বাড়িয়ে দেওয়া হলো, রাফ রোডের উপর দিয়ে যখন যাবে তখন এই টায়ারের সাথে রোডের যে ফ্রিকশন, তার জন্য যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটা যত বেশি হবে,
তত স্পিড বাড়ানো যাবে। রেডিয়াস যদি বেশি হয়, অনেক বড় টার্ন হয়, অর্থাৎ খুব ধীরে ধীরে যদি বাঁকটা হয়, তবে সার্কুলার রেডিয়াসটা কি বেশি হতে হবে। তাই আমরা তখন কি করি, গাড়িটা যত বেশি রেডিয়াসের আমার সার্কুলার পাথটা হবে, তার মানে টার্ন বেন্ডিংটা তত কম, তার গাড়ির স্পিডটা তত বেশি উঠানো যাবে। ঠিক আছে, এটা হলো ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য কার ফর হুইচ দ্য কার ডাজ নট স্লিপ। এর থেকে বেশি ভেলোসিটিতে টার্ন নিতে গেলে কি হবে, এর থেকে বেশি ভেলোসিটিতে যদি টার্ন নিতে চাই, কিন্তু ফোর্স তো আর সাপ্লাই দিতে পারছে না, যেটা সেন্টিমিটার ফোর্স দরকার, এর থেকে তো বেশি সে দিতে পারে না, এর থেকে বেশি দিতে পারে না। কিন্তু আমার এই এমভি স্কয়ার আরটার বেশি দরকার ছিল, যেহেতু পারলো না, তাই কি হবে, আমরা যদি এই ফ্রেমের রেসপেক্ট আমি ভাবি, অ্যাকচুয়ালি যেটা আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স অনেক সময় বলে থাকি, কি সেন্ট্রিফিউগাল ফোর্সটা যখন বেড়ে যাওয়ার মতো, সেন্ট্রিফিউগাল ফোর্স বেড়ে গেলে আমাদের রোটেটিং ফ্রেমে থাকা অবস্থায় সেন্ট্রিফিউগাল ফোর্স আমরা ফিল করি, তখন বাইরের দিকে চলে যায়। তো আমরা এখানে রেস্ট ফ্রেম থেকে যদি দেখি, তখন আমরা ডিউ টু ইনার্সিয়া মোশন বলবো, ও বাইরের দিকে চলে গেল, কারণ যে ফোর্সটাকে ঘোরানোর জন্য দরকার সেই ফোর্সটা ও পেল না, যার জন্যই সার্কুলার বাইরের দিকে বেরিয়ে গেল, মানে স্লিপ করে গেল। তাহলে স্লিপ করবে না, তার কন্ডিশন হচ্ছে এটা, এর থেকে বেশি ভেলোসিটিতে যদি টার্ন নিতে চাই, তাহলে স্লিপ করে যাবে। তাহলে কন্ডিশন ফর নো স্লিপিং হলো ম্যাক্সিমাম ভেলোসিটি যদি এটা, তাহলে ভেলোসিটি যদি এর থেকে কম রাখা হয়, তাহলে স্লিপ করবে না, কি এটা হচ্ছে কন্ডিশন ফর নো স্লিপিং। এবার আমরা আসছি কন্ডিশন ফর নো টপলিং। টপলিং এর জায়গাটাকে আমরা একটু আলোচনা করব, এটা খুবই ইন্টারেস্টিং। এই যে কন্ডিশন আমরা পেলাম, এটার সাথে সাথেই আবার গাড়িটা পাল্টি খাবে না, তার যে কন্ডিশন। তো এটা জানতে গেলে আমাদেরকে টর্কের একটা কনসেপ্ট জানতে হবে, কি কোন একটা বডি কখন ইকুইলিব্রিয়ামে থাকবে তার কন্ডিশন জানতে হবে, কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। আমি এটা একটু বলে নেই, ইকুইলিব্রিয়ামের কথা না বললে এই টপলিং এর ব্যাপারটাকে আলোচনা করা যাবে না। যে কোন একটা বডি কখন ইকুইলিব্রিয়ামে থাকবে, কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, এটা একটু লিখে নাও, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, কোন বডির উপরে মনে করো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আন্ডার মোর দ্যান টু ফোর্সেস, আর টু ফোর্সেস হতে পারে। দেখো কিভাবে হবে, যে নেট ফোর্স, দুটো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। নাম্বার 1, নেট ফোর্স অ্যাক্টিং অন দা বডি হবে 0, তার মানে নেট অ্যাক্সিলারেশন হবে 0। এই যে কন্ডিশন, এটাকে বলা হয় ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। নেট ফোর্স যদি কোনো বডির উপর 0 হয়ে যায়, তাহলে বডিটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম থাকবে, অ্যাক্সিলারেশন থাকবে না, মানে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে আর 0 হবে, তাই না। সেকেন্ড কন্ডিশন কি, নেট টর্ক অ্যাক্টিং অন দা সিস্টেম অফ পার্টিকেল অর বডি, যাই বলি না কেন, নেট টর্ক অ্যাক্টিং অন দা বডি 0 হবে। এখানে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন হয়, তাই অ্যাক্সিলারেশনটা 0 হলো। এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, i ইনটু আলফা ইকুয়াল টু 0, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন 0 হবে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন 0 হলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে। এটা ভেলোসিটির এটাকে কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এই কন্ডিশন স্যাটিসফাই করলো যে ফোর্সটা 0 হলো, অথচ টর্কটা 0 হলো না। এমন হতে পারে, মনে করো এরকমের একটা কাপল কাজ করছে, এদিকে ফোর্স F আর এদিকে একটা ফোর্স F, দুটো ফোর্সের রেজাল্টেন্ট তো 0, কিন্তু এখানে একটা টর্ক কাজ করে যাবে, কি টর্কটা 0 হলো না, তাহলে এটা ইকুইলিব্রিয়াম আছে বলা যাবে না। আবার কখনো কখনো দেখা যায় টর্ক 0, এরকম ভাবে ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে F1 ফোর্স, এদিকে F2 ফোর্স, একই পয়েন্ট অপোজিটে যদি কাজ করে, তাহলে নেট টর্কটা 0, কিন্তু এখানে একটা রেজাল্টেন্ট ফোর্স থেকে যেতে পারে। এই দুটো কন্ডিশন যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করে, তবে বডিটা ইকুইলিব্রিয়ামে আছে বলে বলা হবে। কোন একটা কন্ডিশন স্যাটিসফাই করলো আর একটা করলো না, তাহলে কিন্তু বডিটা ইকুইলিব্রিয়ামে আছে এটা বলা যাবে না। তাহলে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি, ফার্স্ট হচ্ছে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম হতে গেলে অ্যাক্সিলারেশন 0 হবে, নেট ফোর্স 0 হবে। আর যদি রোটেশনাল ইকুইলিব্রিয়াম হতে হয়, তাহলে টর্কটা 0 হতে হবে। টর্ক 0 হলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা 0 হবে। এই দুটো কন্ডিশন যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করে, তাহলে সেই বডিটা এই ফোর্সগুলোর আন্ডারে ইকুইলিব্রিয়ামে আছে বলে বলা হবে। যে যে ফোর্সগুলো বডিটার উপর অ্যাক্ট করছে, সেই ফোর্সগুলোর আন্ডারে বডিটা ইকুইলিব্রিয়ামে আছে বলে বলা যাবে, যদি নেট অ্যাক্সিলারেশন, নেট ফোর্স 0 হয়, আর নেট টর্ক বা নেট অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন 0 হয়, তবেই হবে ইকুইলিব্রিয়াম। এই হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম।
এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তিনটা ফোর্সের আন্ডারে যদি ইকুইলিব্রিয়ামের কথা বলি তাহলে তিনটা ফোর্সের যে কোনো দুটো রেজাল্টেন্ট থার্ড ফোর্সের ইকুয়াল এন্ড অপোজিট হবে আর তিনটা ফোর্স একই পয়েন্ট দিয়ে কাজ করতে হবে। একই পয়েন্ট দিয়ে যদি যায় এবং রেজাল্টেন্ট 0 হয় তাহলে অটোমেটিক ভাবে টর্কটা 0 হয়ে যাবে। কি রেজাল্টেন্ট অফ এনি টু ফোর্সেস মাস্ট বি ইকুয়াল এন্ড অপোজিট টু দ্য থার্ড ওয়ান। এটা যদি হয় তাহলে তিনটা ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়াম আসবে, যেটা লেমিস থিওরি তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। কি F1 বাই sin θ 1 F2 বাই sin θ 2 F3 বাই sin θ 3 এটা তখন অ্যাপ্লাই করা যাবে। কি ওই তিনটা ফোর্স কে তখন একটা ট্রায়াঙ্গেলের কি সেম অর্ডারে তিনটা সাইড দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। এই সব কন্ডিশনগুলো আসবে, যা যেগুলো আমরা পরে স্ট্যাটিক্স বলে একটা চ্যাপ্টার রয়েছে তখন আমরা আরো ডিটেইলস আলোচনা করব সেই সময়। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে কোন একটা কার টার্ন নিচ্ছে, সেই টার্নিং এ সেটা পাল্টি খাবে না তার কন্ডিশন কি, কন্ডিশন ফর নো টাপলিং। চলো আমরা এবারে আসি condition for no toppling। দেখো কোন একটা কার মনে করো একটা রোডে বেল কোন একটা সার্কুলার ট্র্যাক আছে, সেই ট্র্যাকে বা সার্কুলার হয়তো সেটা কোনো একটা জায়গায় টার্নিং রয়েছে, সেই টার্নিংটাতে যাওয়ার সময় গাড়িটা অনেক সময় দেখা যায় পাহাড়ি রাস্তায় মূলত এগুলো বেশি লক্ষ্য করা যায় যে গাড়িটা পাল্টি খেয়ে গেল বা টার্নিং এর মুখে হয়তো পাল্টি খেয়ে গেল। মনে করো এটা একটা রোড, এই রোডের উপরে গাড়ি যখন যাবে, গাড়ির এখানে একটা টায়ার, এই একটা চাকা, এই দুটো চাকার মাঝের একটা ডিসটেন্স, এই চাকার উপরে একটা নরমাল রিঅ্যাকশন, এই চাকার উপরে একটা নরমাল রিঅ্যাকশন কাজ করবে। এটাকে মনে করা যাক N1, এটা মনে করা যাক N2, আর এই যে গাড়িটার তার যে বডিটার একটা পার্টকে আমরা যদি দেখাই একটুকু, তাহলে এটা একটা কোন বডিটার একটা অংশ, তার সেন্টার অফ মাস যেটা সেটা এই উপরে রয়েছে কোন একটা জায়গায়, যেটা দিয়ে টোটাল ওয়েটটা কাজ করছে, সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি একই পয়েন্ট বলা যাবে প্রায়, যদি জি এর খুব একটা ভেরিয়েশন না হয়। তাহলে এটা যদি সমান হয় তার জন্য সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি একই, এটা দিয়ে তার ওয়েট বডি ওয়েটটা কাজ করছে W, যেটা আমরা ওয়েট mg বলি, W সমান mg। এখন এই গাড়িটি যখন টার্ন নেবে তখন এই রোডে এই টায়ারের উপরে একটা ফ্রিকশন কাজ করবে, এটার উপরে গাড়িটি এভাবে টার্ন দিতে যাচ্ছে মানে গাড়িটা এইদিকে স্লিপ করে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি, এইভাবে যদি এই গাড়িটি এদিকে পিছিয়ে যাওয়ার টেন্ডেন্সি। সুতরাং ফ্রিকশন ফোর্সটা আসবে এই ডিরেকশন, এখানে একটা ফ্রিকশন ফোর্স আসবে F2, আর এই হুইলে এখানে একটা আসবে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স যদিও টায়ারের মধ্যে কাজ করে, রোড আর টায়ারের মধ্যে, আমি ফোর্সটা প্যারালাল ভেক্টর তো প্যারালালি শিফট করা যায় তাই না, তাই আমরা একটু উপরে দেখাচ্ছি। কি বুঝতে পেরেছো কি বললাম? ফ্রিকশন ফোর্সটা অ্যাকচুয়ালি কাজ করবে রোড আর টায়ারের মধ্যে, কিন্তু সেই ফোর্সটাকে আমি প্যারালাল ভাবে শিফট করতে পারি, কারণ দুটো ফোর্স একই। আমি যদি ফোর্সের ব্যাপারটা নিয়ে ভাবছি, তাহলে এই যে দুটো ফোর্স, এই দুটো ফোর্সই আমার এই সেন্টার, এই দিকে যে সেন্টার থাকে এরা সেন্টিমিটার ফোর্সটা সাপ্লাই দিয়ে দেবে। আর এই দুটো নরমাল রিঅ্যাকশন, এই যে N1 আর N2, এই দুটো নরমাল রিঅ্যাকশন মিলে এই কারের যে বডিটার যে ওয়েট এটাকে ব্যালেন্স করছে। এটা হরাইজন্টাল রোড, হরাইজন্টাল রোড, এখানে কিন্তু ব্রেকিং এর কোনো কথা আমি আসছি না। হরাইজন্টাল রোডে গাড়ি টার্ন নিতে গিয়ে অনেক সময় কি হয়, গাড়িটা পাল্টি খেয়ে যায়। আচ্ছা কোন দিকে পাল্টি খেতে পারে? এদিকে টার্ন নিতে গিয়ে এদিকে টাপল করবে না এদিকে টাপল করবে, কি সেটা আমরা আলোচনা করব। তাহলে এখন কন্ডিশন ফর নো টাপলিং। না পাল্টি খাওয়ার শর্ত, না উল্টে যাওয়ার শর্ত, টি সিঙ্গেল পি হবে। টাপলিং সেটিংটা একটু দেখে নাও, ডাবল পি হবে, ঠিক একটু দেখে নেবে। আর আমরা যেটা কন্ডিশন ফর নো টাপলিং এর কথা আসছি, টাপল করা মানে হচ্ছে পাল্টি খেয়ে যাওয়া, তাই না? সে পাল্টি না খাওয়ার যে কন্ডিশন সেটা আমরা নিয়ে আসবো। এখন দেখো এখানে এর উপর যে বডি ওয়েটটা ডাউনওয়ার্ড কাজ করছে, এই হুইলের অ্যাবাউট আমরা যদি সেন্টার, এটাকে সেন্টার অফ গ্র্যাভিটি বলছি। সেন্টার অফ গ্র্যাভিটির এবারে আমাদের ইকুইলিব্রিয়ামের কন্ডিশনগুলো আমরা আগেই বলে নিয়েছি। সিজি লিখে নাও, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি এখানে একই। এটা এই চাকায় একটা নরমাল রিঅ্যাকশন কাজ করছে ভার্টিক্যালি আপওয়ার্ড,
এই জায়গায় একটা ভার্টিক্যাল আপওয়ার্ড নরমাল ডিরেকশন আছে আর এতে দুটোর ওয়েট। তাহলে এখানে কতগুলো ফোর্স কাজ করছে দেখো, এখানে একটা ফ্রিকশন ফোর্স, এই হুইলে একটা ফ্রিকশন ফোর্স। এই দুটো ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিবে বলতে পারি, অথবা অনেক অনেক বইয়ে এইভাবে লেখা থাকে এই দুটো ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করেছে বলা হয়। কি ব্যাপারটা একই, F1 + F2 = mv²/r। কে বললো সাপ্লাই দিল, আর কে বললো যে না এই ফ্রেমে আমি থাকার সময় যে ফোর্সটা পেলাম সেটাকে ব্যালেন্স করলো। কি তাহলে একটা কন্ডিশন, আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স, কি আপওয়ার্ড বলতে n1 + n2, সেটা আমাদের এখানে আসবে। তাহলে লিখি ফোর্স গুলো, কি কি ফোর্স। ফ্রিকশন ফোর্স F1 = μ(n1), F2 = μ(n2), আর মিউ কি, মিউ গুলো কি, মিউ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য রড এন্ড টায়ারস, তাই তো। এখন টোটাল ফ্রিকশন ফোর্স যেটা আছে F = F1 + F2, F = mu into n1 plus n2। আচ্ছা আরেকটা ইকুয়েশন দেখো, এটা যদি হরাইজন্টাল ডিরেকশনে এই ফোর্সগুলো কাজ করছে টুয়ার্ডস সেন্টার, সাপোজ এই রোডটার রেডিয়াস হচ্ছে r, এটা হচ্ছে সেন্টারটা, এই কারের যে ভেলোসিটি, এই কারটার যে স্পিড সেটা ধরা যাক v, এই ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিচ্ছে। আবার এই নরমাল ডিরেকশন n1 plus n2 আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ওয়েট কে ব্যালেন্স করছে। কি এটা লেখা যাবে, ওয়েট মানে mg, এটা হচ্ছে mg। তাহলে n1 plus n2 = mg এখানে পুট করে দাও, তাহলে F = mu mg, যেটা একটু আগে করেছিলাম। সেখান থেকে এই ফোর্সটাই যেহেতু সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দিচ্ছে, তাহলে যে টোটাল ফোর্স which helps to rotate the car along a circular path, F = mv²/r, m is the mass of the car। তাহলে দুটো F কে ইকুয়াল করো, therefore mv²/r = mu mg। সেখান থেকে দেখো v √of mu rg, এটা একটু আগে আমরা করেছিলাম কিন্তু সেটা সিম্পল ভাবে করেছিলাম। সেখানে নরমাল রিঅ্যাকশন একটা, শুধু নরমাল রিঅ্যাকশন একটা ওয়েট দেখিয়েছিলাম, এখন দুটো হুইলের কথা ভাবা হলো, তাও সেই একই রেজাল্ট এলো। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, কারণ ফ্রিকশন ফোর্সটাকে ম্যাক্সিমাম ধরা হচ্ছে, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা ম্যাক্সিমাম, কারণ লিমিটিং ফ্রিকশন ফোর্স আমরা ধরে নিচ্ছি μn, F = μn, এটা লিমিটিং ফ্রিকশন ফোর্স, এর থেকে আর বেশি হবে না। কি এই কন্ডিশন এলো। এবার আমরা টপলিং এর কথা আসছি। আমরা এই সেন্টার অফ গ্র্যাভিটির অ্যাবাউটে যদি আমি ইকুইলিব্রিয়ামের কথা ভাবি, তাহলে আমরা তো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম একটা নিয়ে ইকুয়েশনগুলো পেলাম। কি কি ইকুয়েশনগুলো পেয়েছি দেখো, এক নাম্বার ইকুয়েশন পেয়েছি F1 = μn1, F2 μn2, সেখান থেকে F = mu into n1 plus n2, আর n1 plus n2 = mg। আমরা যেটা করব যে n1 plus n2 = mg আর mu into n1 plus n2 যেটা সেটা হচ্ছে mv²/r। এই দুটোকে সলভ করে n1 n2 গুলোকে আমি ক্যালকুলেট করব। n1 n2 কেন করতে চাইছি, যদি কোনো চাকা টার্ন নিতে গিয়ে উঠে পড়ে তাহলে অ্যাকশন ফোর্স গ্রাউন্ডে আর থাকবে না, তা গ্রাউন্ড তার উপরে কোনো রিঅ্যাকশনও দেবে না। সেই কন্ডিশনটাই হচ্ছে কি টপলিং এর মোমেন্টে, যে মুহূর্তে কোনো একটা নরমাল রিঅ্যাকশন জিরো হয়ে যাবে, তার মানে কি অ্যাকশন নিশ্চয়ই নেই, গ্রাউন্ড তাকে রিঅ্যাকশন দিচ্ছে, তার মানে সে গ্রাউন্ডে সে টাচ করে নেই, গ্রাউন্ডে টাচ করে নেই মানে সে গ্রাউন্ড থেকে হুইলটা নিশ্চয়ই উঠে গেছে। যে সময় গাড়ি টায়ার টার্ন নিতে গিয়ে কোন দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে দেখি, এইভাবে যদি টার্ন নেয় কার, এইভাবে যদি গাড়িটা যায় তো গাড়িটা এইদিকে পাল্টি খাবে না এইদিকে পাল্টি খাবে, বাইরের দিকে, অলওয়েজ বাইরের দিকে। অর্থাৎ এই চাকাটা গ্রাউন্ড থেকে উঠে যাবে, অর্থাৎ n2টা 0 হওয়ার একটা কন্ডিশন আসতে পারে। আমরা দেখো ম্যাথমেটিক্যালি সেই ব্যাপারটাকে নিয়ে আসছি, কি করে n2টাকে 0 হয় সেটা আমরা দেখাবো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, কারটা ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে এই রকমের একটা রোডে টার্ন নিতে পারবে তার কন্ডিশন। এরপর আমরা সেন্টার অফ গ্র্যাভিটির অ্যাবাউটে টর্ক গুলো নিয়ে নিই। সেন্টার অফ গ্র্যাভিটির অ্যাবাউটে যদি টর্ক নিই, দেখা যাক কি কি কন্ডিশন গুলো আসছে। মোমেন্ট অফ ফোর্স আর টর্ক, আমরা এই জায়গাটা এই যে এখানে লিখে নিই, টেকিং মোমেন্ট অফ force about center of gravity। আচ্ছা মোমেন্ট অফ ফোর্স মানে টর্ক,
টোটাল টর্ক অ্যাক্টিং অন এ বডি অ্যাবাউট এনি পয়েন্ট হবে কি জিরো। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি? ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা কি বলো? টোটাল টর্ক অ্যাক্টিং অন এ বডি অ্যাবাউট এনি পয়েন্ট ইজ জিরো, তাই না? তাহলে এখানে আসছি টর্ক দেখি মোমেন্ট অফ ফোর্স মানে হলো টর্ক টাউ। তাহলে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটাকে ধরে যাক এইচ। এদিকটা একটু খেয়াল করো, এই এদিকে এই সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা এইচ মনে করো। এই দুটো হুইলের মাঝের যে ডিসটেন্স এটাকে আমরা ধরে নিচ্ছি 2l ধরে নিলাম হিসাবে সুবিধার জন্য। এখান থেকে এদিকটা l আর এদিকটা l, ঠিক আছে? এটা l আর এটা l, টোটালটা হচ্ছে 2l। এই সাইডে l, এটা l ধরে নিলাম। তাহলে সেন্টার অফ মাসের সেন্টার অফ গ্র্যাভিটি এর অ্যাবাউটে যদি টর্ক নিই তাহলে কি কি ফোর্স ক্লকওয়াইজ টর্ক কে দিচ্ছে দেখো খেয়াল করো। ক্লকওয়াইজ টর্ক এই পয়েন্টের অ্যাবাউটে n1 টা ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে, এটা ক্লকওয়াইজ টর্ক। আর এদিকে n2 যে দিচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। আর এই f1 আর f2 এরাও দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। কি ইকুইলিব্রিয়ামে যখন থাকবে তখন ক্লকওয়াইজ টর্ক আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দুটো যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে নেট টর্ক হবে জিরো। তাহলে ক্লকওয়াইজ টর্ক মিন ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ক্লকওয়াইজ টর্ক যেটা নেট টর্ক জিরো, ক্লকওয়াইজ থেকে নেগেটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ থেকে পজিটিভ ধরি, তাহলে নেট টর্ক জিরো হবে। ইনপুট অপোজিট কেন হচ্ছে? এটা দেখাই যাচ্ছে এই পয়েন্টের অ্যাবাউট এখানে যদি ফোর্স দিতে হয় তো এইদিকে ঘুরবে, এদিকে যদি ফোর্স দিতে হয় তো এইদিকে ঘুরবে, এইবার যদি এইদিকে ফোর্স দিতে হয় এইদিকে ঘুরবে। কি এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে নেট টর্কটা জিরো হবে। নেট টর্ক টাও যদি জিরো হতে হয়, নেট টর্কটা জিরো করব। কি কি টর্ক কাজ করছে দেখো, আমরা n2 l পজিটিভ টর্ক প্লাস f1 প্লাস f2 এই দুটো ফোর্সের থেকে h এই একটা টর্ক আর একটা টর্ক কাজ করছে এটা নেগেটিভ টর্ক মাইনাস n1 into l এটা নেগেটিভ টর্ক is equal to 0। নেট টর্ক acting on the system will be 0 in equilibrium condition for equilibrium। তাহলে এখান থেকে যেটা আসছে দেখো n1 n2 minus n1, আমি এটাকে রাইট সাইডে নিয়ে চলে যাই n1 গুলো। তাহলে এখানে আসবে f1 plus f2 whole into h is equal to n1 minus n2 whole into l। আবার f1 plus f2 যে ভ্যালুটা যেটা f সেটা হচ্ছে mu mg হয়। এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে কি mu into mg into h is equal to n1 minus n2। এখান থেকে এই n1 minus n2 এটাকে সলভ করে নাও। এটা f যেটা mv স্কয়ার আর এটা আবার লিখতে পারি mv স্কয়ার আর। আমরা f1 plus f2 টা যেটা mg করেছিল mv স্কয়ার আর টার্মটা লিখব। আমি চাইছি ভেলোসিটি টার্মটা আনতে mv স্কয়ার r। f1 plus f2 দেখো f1 plus f2 mu mg আর mu mg টা mv স্কয়ার আর, সেটা এখানে লিখে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে n1 n2 হোল ইনটু n। তাহলে এখান থেকে n1 n2 যে ভ্যালুটা আসবে l দিয়ে ডিভাইড করে দেবে, এই রেজাল্টটা আসবে h ডিভাইডেড বাই l ইজ ইকুয়াল টু n1 n2। তাহলে এই একটা ইকুয়েশন আমরা পেলাম। f1 plus f2 is equal to mu mg is equal to mv স্কয়ার বাই l r। এটাকে আমরা এখানে প্রুফ করলাম, ঠিক আছে? এখান থেকে n1 n2 পেয়েছি আর এখানে পেয়েছি n1 n2। এটাকে সলভ করা যাক। আমার এই জায়গাটা এখন আর দরকার নেই, এই জায়গাটা এখন আর দরকার হবে না। আমরা এখানে আসছি n1 n2 is equal to mg আর একটা পেলাম n1 n2 is equal to mv স্কয়ার বাই r into h by l, where 2l is the distance between two wheels। কি axial length যেটাকে বলা হয়, length of the axle। এই দুটোকে সলভ করো, সলভ করে n1 আর n2 গুলোকে ক্যালকুলেট করো। এটা অ্যাড করলে দেখো n2 টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2n1 আসবে। তাহলে n1 is equal to half of mg plus mv স্কয়ার বাই r into h by l। এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে n1 টা কখনোই 0 হতে পারে না, n1 টা কখনোই 0 হবে না। n1 টা কোনটা এই বাইরের দিকে হইলো, তাই তো? n1 জায়গাটা বাইরের জায়গায় কোনো উঠবে না, কারণ এখানে নেগেটিভ হয়ে কখনোই 0 হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই ইকুয়েশন থেকে যদি আমি এটা সাবট্রাক্ট করে দিই, এটা মাইনাস এটা করে তাহলে n1 টা ক্যান্সেল হয়ে n2 টা পাবো। n2 এর ভ্যালুটা যেটা আসবে ফার্স্ট মাইনাস থেকে যদি করি
এটা তোমার হবে mg, এটা হাফ অফ mg মাইনাস এই টার্মটা, এটা থেকে এটা মাইনাস করছি, এটা মাইনাস করার সময় n1 টা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 2n2 is equal to mg মাইনাস এটা, তাহলে ইন্টিগ্রাল হাফ অফ mg মাইনাস mv স্কয়ার বাই r ইনটু h বাই l। কি তাহলে নরমাল রিঅ্যাকশন গুলো কি কি পেলাম, এটা দেখো নেগেটিভ আছে বলে এটা কখনো 0 হয়ে যেতে পারে। তাহলে আমরা কি কি ইকুয়েশন গুলো পেলাম এখানে পরিষ্কার করে একটু লিখে নিই। n1 এর যে ভ্যালুটা আমরা পেলাম, নরমাল রিঅ্যাকশন n1 is equal to half of mg plus mv square by r into h by l, আর n2 এর যে ভ্যালুটা আসছে half of mg minus mv square by r into h by l। তাহলে দেখো আমি যদি গাড়ির স্পিড বাড়াতে থাকি, আচ্ছা গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়িটার স্পিড 0 মনে করো, প্রত্যেকে দেখো গাড়িটার স্পিড মনে করো 0, v 0 করে নিলাম, তাহলে এখানে হাফ mg দুটোই মিলে টোটাল mg কে ব্যালেন্স করছে, দুটো হুইল দাঁড়িয়ে আছে, হাফ হাফ তাদের নরমাল রিঅ্যাকশন। যদি v বাড়তে থাকে তাহলে এর উপরে প্রেসারটা বেশি বেশি পড়বে, অ্যাকশন বেশি, নরমাল রিঅ্যাকশন বাড়বে, v বাড়বে, অর্থাৎ হুইলটা আর n2টা কমছে, মানে কি এই চাকাটা যেন উঠে যাওয়ার চেষ্টা করছে, এটা উঠে যেতে চাইছে, অর্থাৎ গাড়িটার লোডটা এই একটা চাকার উপরে বেশি বেশি এসে যেতে যাচ্ছে। কোন একটা সময় এমন হতে পারে এই mv স্কয়ার বাই r ইনটু h বাই l এর ভ্যালুটা বাড়তে 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 জাস্ট mv এর সমান হয়ে গেল, তাহলে তখন তো নরমাল রিঅ্যাকশন এই সেকেন্ড যেটা ভিতর দিকে ইনসাইডে যে হুইলটা আছে তার উপরে কোনো অ্যাকশন রিঅ্যাকশন আর থাকছে না, অ্যাকশন রিঅ্যাকশন নেই, মানে গ্রাউন্ড থেকে নিশ্চয়ই ডিটাচ হয়ে পড়েছে। তাহলে যে মুহূর্তে টায়ারটা গাড়িটা রোড থেকে উঠে যেতে চাইবে সেই মুহূর্তে অ্যাকশন থাকবে না, তখন রিঅ্যাকশন থাকবে না, ঠিক এই মোমেন্টটাতে n2টা 0 হবে। তাহলে এর থেকে বেশি ভেলোসিটিতে গাড়িকে কখনোই চালানো উচিত হবে না। যদি কেউ এর থেকে বেশি ভেলোসিটিতে ওই রকম টার্ন নিতে চায় তাহলে তার গাড়িটা কি হবে, এদিকে যেতে যেতে বাইরের দিকে পড়ে যাবে। কি এভাবে গাড়ি চালাতে গিয়ে গাড়িটা টপল করে যেতে পারে, টপল করে কোন দিকে, তাহলে একটা যদি আমরা পাহাড়ি রাস্তা এরকম ভাবে পাহাড়ের যে রাস্তা থাকে পাহাড়ের উপর থেকে আমরা নেমে 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 আসি যখন, তার গাড়িটা টপল করে বাইরের দিকে পড়ে যেতে চায়। কেন পড়ে যায়? তার কারণ কখনো ভেলোসিটি যদি বেড়ে এই mg যে ভ্যালুটা এই জায়গাটার রেজাল্টটা যদি কখনো mg থেকে mg ইকুয়াল হয়ে যায় আর যদি বেশি হয়ে যায় তাহলে নেগেটিভ হয়ে যাবে, তার মানে গাড়ি তার আগে পাল্টি খেয়ে গেছে, ওর উপরে কোনো অ্যাকশন রিঅ্যাকশন নেই, ওটা সম্ভব নয়। তাহলে at the time of toppling just when it is about to topple, when the car is just about to topple, n2 is equal to 0, n2 টা 0 পাও at the time of topple, when the car just about to topple, যে সময় topple করতে চাইবে, this is the limiting velocity, তাই না? এই সময় সেটা কত আসবে, তাহলে এটাকে 0 করে দাও, n2 0 করে v এর ভ্যালুটা ক্যালকুলেট করো, দেখো v এর যে ভ্যালুটা তোমরা পাবে সেই v টা আসবে rgl ডিভাইডেড বাই h এর রুট হবে, তাই তো? this is the maximum velocity, this is the maximum velocity of the car, so that the car is about to topple। এর থেকে তুমি যদি বেশি ভেলোসিটি দাও তাহলে গাড়িটা টপল করে যাবে, কিন্তু এর থেকে তুমি যদি কম ভেলোসিটি রাখো তাহলে গাড়িটা টপল করবে না। এটাই হচ্ছে কন্ডিশন ফর নো টপলিং, সো দ্য ভেলোসিটি অফ দ্য কার মাস্ট বি লেস দ্যান দিস ভ্যালু অর ইকুয়াল টু হলে কি হবে, গাড়িটা জাস্ট টায়ারটা মাটি থেকে উঠে গেছে এরকম অবস্থা, ভেসে গেছে সেই অবস্থাটাই, কোনো রকম ভাবে এটা টিকে যেতে পারে। কি তাহলে কন্ডিশন ফর নো টপলিং হতে গেলে এই যে ভেলোসিটিটা আমরা পেলাম এর থেকে কম ভেলোসিটি হতেই হবে। কি বুঝে গেছে ব্যাপারটা? কি বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের যে ব্যাপারটা এটাকে একটু দেখে নাও, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে গাড়ি কন্ডিশন ফর নো স্লিপিং, এই কন্ডিশনটা হচ্ছে ফর নো স্লিপিং, এটা কি কন্ডিশন ফর নো স্লিপিং, আর দিস ইজ দ্য কন্ডিশন ফর নো টপলিং। কি বুঝে গেছে? গাড়িটা টপল করবে না, তার কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য কার কত, তাহলে কন্ডিশন ফর নো স্লিপিং হলো, নো স্লিপিং এর কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি √(r)